প্রথম বিশ্বযুদ্ধের সময়ে সারা আটলান্টিক মহাসাগর জুড়ে একাধিপত্য বিস্তার করেছিল জার্মান নৌবাহিনীর ইউ-29 সাবমেরিন। আজকের গল্প তেমনই এক ইউ-29 সাবমেরিনকে নিয়ে। যদিও সেই সাবমেরিনের কেউই আর বেঁচে ডাঙায় ফিরতে পারেনি। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইউকাতান উপকূলে ধাতুর তৈরি এক বোতলের মধ্যে পাওয়া যায় এক জবানবন্দি, একটা ডায়েরি। কাগজগুলোতে যে খুব তাড়াতাড়ি লেখা হয়েছে সেটা হাতের লেখা দেখে স্পষ্ট বোঝা যায়। চলো বন্ধুরা, শুনে নেওয়া যাক এয়ন্স গ্যালারির আজকের নিবেদন, এইচ.পি. লাভক্রাফটের লেখা দ্য টেম্পেলের অবলম্বনে মন্দির। আজকের গল্পের গল্প পাঠ, অন্যান্য ভূমিকা, শব্দ সংযোজন, আবহ সঙ্গীত এবং সমগ্র পরিকল্পনায় আমি নীলাঞ্জন। কভার পেজ তৈরি করেছেন সূর্য। তাহলে বন্ধুরা, তোমরা তৈরি তো ইউ-29 সাবমেরিনের সঙ্গে সমুদ্রের অতল অন্ধকার গভীরে ডুব দিতে? আগস্ট 20, 1917। আমি কার্ল হেনরিক, রাজকীয় জার্মান নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার, সাবমেরিন ইউ-29-এর কমান্ডিং অফিসার। আটলান্টিক মহাসাগরের এক অজানা লোকেশনে এই বোতলবন্দি রেকর্ডটা ফেলে যাচ্ছি। সম্ভবত অক্ষাংশ 20 ডিগ্রি উত্তর, দ্রাঘিমাংশ 35 ডিগ্রি পশ্চিমের কাছাকাছি এই লোকেশনটা। এখানেই মহাসাগরের তলদেশে আমার অকেজো সাবমেরিনটা শুয়ে আছে। রেকর্ডটা ফেলে যাচ্ছি কারণ আমার ইচ্ছা কিছু অস্বাভাবিক ঘটনা মানুষ জানুক। বেঁচে থেকে এই অসাধারণ কিন্তু ভয়ঙ্কর ঘটনা অন্যদের শোনাতে পারবো এমন কোনো সম্ভাবনা আদৌ দেখছি না। শুধু বিকল ইউ-29-এর নিরাশা নয়, আমার লৌহ কঠিন জার্মান মানসিকতাও দুমড়ে মুচড়ে গিয়েছে। 18 জুন বিকেলে কিয়েলগামী ইউ-61-এর বার্তা পেলাম। অক্ষাংশ 45 ডিগ্রি 16 ইঞ্চি উত্তর, দ্রাঘিমাংশ 28 ডিগ্রি 34 ইঞ্চি পশ্চিমে নিউ ইয়র্ক থেকে লিভারপুলগামী ব্রিটিশ মালবাহী জাহাজ ভিক্টোরির উপরে টর্পেডো হামলা চালালাম আমরা। অ্যাডমিরাল্টি রেকর্ডের জন্য ভালো একটা সিনেমা ভিউ পেতে লাইফ বোটে চড়ে ক্রুদের জাহাজ ছাড়ার অনুমতি দিলাম। চমৎকার একটা ছবির মতো ডুবলো জাহাজটা। প্রথমে বো ডুবলো, স্টার্নের দিকটা খাড়া হয়ে জলের উপর উঠে গেল। এরপর হালের অংশটা খাড়াভাবে সাগর তলে নেমে গেল। ক্যামেরায় পুরোপুরি ধরা পড়ল। আফসোস, এই চমৎকার ফিল্মের রিলটা কখনোই আর বার্লিনে পৌঁছাবে না। এরপর গুলি করে ওদের লাইফ বোটগুলো আমরা ডুবিয়ে দিলাম, আর আমরা নিজেরাও ডুব দিলাম। সূর্যাস্তের সময় ভেসে উঠলাম। ডেকে এক নাবিকের লাশ, হাত দিয়ে অদ্ভুতভাবে রেলিংটা আঁকড়ে ধরে আছে লোকটা। হতভাগাটা যুবক, তামাটে, হ্যান্ডসাম, সম্ভবত ইটালিয়ান বা গ্রিক, আর সন্দেহাতীতভাবে ভিক্টোরির ক্রু। নিয়তির কি নির্মম পরিহাস! মানুষটা বাঁচতে চেষ্টা করলো কিনা সেই জাহাজ ধরে, যেটা কিনা তার নিজের জাহাজটাকেই ডুবিয়ে দিয়েছে। এই ইংলিশ শুয়োর কুকুরদের পিতৃভূমির উপর চালানো এই অর্থহীন যুদ্ধের আর এক নির্মম বলি। আমাদের ক্রুরা লাশটাকে সার্চ করল। লাশটার কোটের পকেট থেকে আইভরির এক মূর্তি পাওয়া গেল। এক যুবকের খোদাই করা মাথা, আর মাথায় গুল্মের মুকুট। আমার সহকারী অফিসার লেফটেন্যান্ট ক্লেন্সের বিশ্বাস জিনিসটা খুবই প্রাচীন আর শিল্পমূল্যের দিক দিয়েও অনেক দামি। তাই সে জিনিসটা ক্রুদের কাছ থেকে নিয়ে নিজের কাছেই রেখে দিল। সামান্য একটা নাবিকের কাছে এরকম একটা জিনিস কিভাবে এলো তা নিয়ে তখন আমরা কেউই মাথা ঘামালাম না। লাশটাকে ডেক থেকে ফেলার সময় বেশ গোলমেলে একটা ঘটনা ঘটল। লাশটার দুই চোখ বোঝা ছিল। রেলিংয়ের দিকে টেনে নিয়ে যাওয়ার সময়
হঠাৎ তার চোখ দুটো ঝাঁকি খেয়ে খুলে গেল। সে যেন এক অদ্ভুত চাহনিতে তাকিয়ে রয়েছে, আর সে চাহনিতে বিদ্রূপ। ফেলে দেয়া হলো লাশটা, কিন্তু বুড়ো সারেং মুলার কুসংস্কারাচ্ছন্ন অ্যালসেশিয়ান শুয়োর একটা তুঘলকি কাণ্ড ঘটিয়ে ফেলল। ব্যাটা শপথ করে বলল সে নাকি দেখেছে লাশটা জলে ফেলার পর ওটা নাকি সাঁতারের ভঙ্গিতে দক্ষিণ দিকে ঢেউয়ের নিচে ডুব দিয়েছে। ক্লেন্স কিংবা আমার কারোরই এসব গেও মূর্খতা পছন্দ হলো না। ওদের প্রচণ্ড বকাঝকা করলাম। মুলারকে তো একদম ধুয়েই দিলাম। পরের দিন সকালে কয়েকজন ক্রু অসুস্থ হয়ে পড়ায় বেশ ঝামেলা শুরু হলো। ব্যাপার দেখে মনে হলো আমাদের দীর্ঘ যাত্রায় তারা মানসিকভাবে চাপে ভুগছে, ঘুমেও হয়তো দুঃস্বপ্ন দেখছে। কয়েকজনকে তো রীতিমতো হতবুদ্ধি বলেই মনে হলো, কিন্তু কেউই ভান করছে না বুঝতে পেরে ওদের কাছ থেকে ছুটি দিলাম। সাগর বেশ উত্তাল, তাই আমরা এমন গভীরতায় ডুব দিলাম যেখানে স্রোত মোটামুটি শান্ত। কিন্তু এই শান্ত অবস্থার মধ্যেও দক্ষিণমুখী একটা স্রোত নিয়ে ধাঁধায় পড়ে গেলাম। কোনো ওশনোগ্রাফিক চার্টেই এটা খুঁজে পেলাম না। অসুস্থ ক্রুদের গোঙানি যথেষ্ট বিরক্তিকর, কিন্তু অন্য ক্রুদের মনোবলে এখনো চিট ধরেনি বলে মনে হলো। তাই কোনো কঠোর পদক্ষেপ নিলাম না। আমাদের প্ল্যান, এখন আমরা খবরি জাহাজ দাকিয়ার জন্য ওত পেতে থাকব। আমাদের নিউ ইয়র্কের এজেন্টের কাছে খবর পাঠাতে হবে, আর দাকিয়া এই পথেই যাবে। সন্ধ্যার সময় ভেসে উঠলাম আমরা। সাগর এখন কিছুটা শান্ত। উত্তর দিগন্তে একটা যুদ্ধ জাহাজের ধোঁয়া দেখলাম, কিন্তু দূরত্ব আর ডুব দেওয়ার ক্ষমতার কারণে আমরা নিরাপদ। দুশ্চিন্তায় ফেলে দিল সারেং মুলারের প্রলাপ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটার খ্যাপাটে প্রলাপ আরও বাড়ল। ওর দাবি সমুদ্রের নিচে সাবমেরিনের পোর্টহোলের পাশ দিয়ে বেশ কিছু লাশ সে ভেসে যেতে দেখেছে। ওগুলো তীব্র দৃষ্টিতে ওর দিকেই চেয়েছিল। আমাদের আগের অভিযানগুলোর মরা পচে ফুলে উঠলেও চেনা যায়। ওর আরও দাবি সাবমেরিনের ডেকে পাওয়া লাশটা ওদের নেতা। ঘটনা খুবই অস্বাভাবিক আর ভয়ঙ্কর। মুলারকে বন্দি করে চাবুক পেটা করলাম। ক্রুরা এই শাস্তিতে অসন্তুষ্ট হলো, কিন্তু সব কিছুর উপর শৃঙ্খলা বজায় রইল। সিম্যান জিমারের নেতৃত্বে একদল ক্রু হাতির দাঁতের মূর্তিটাকে সাগরে ফেলে দেবার প্রস্তাব নিয়ে এলো। ওটাকেও প্রত্যাখ্যান করলাম। 20 জুন। আগের দিন থেকে অসুস্থ থাকা সিম্যান বোহেম আর স্কিউড বদ্ধোন্মাদের মতো হয়ে গেল। আফসোস আমাদের অফিসারদের মধ্যে কোনো ডাক্তার নেই, কিন্তু ভয়ঙ্কর অভিশাপ নিয়ে তাদের উন্মত্ত প্রলাপ শৃঙ্খলার চরম বরখেলাপ। তাই দ্রুত কঠোর পদক্ষেপ নিলাম। ক্রুরা গোমরা মুখে ঘটনাটা মেনে নিল। মনে হয় এই কারণে মুলারও শান্ত হয়ে গেল। পরেও আর কোনো ঝামেলা করল না। সন্ধ্যায় ওকে ছেড়ে দিলাম, সেও শান্তভাবে কাজে যোগ দিল। পরের সপ্তাহে আমরা খুব নার্ভাস থাকলাম। জাহাজ দাকিয়ার কোনো খোঁজ পেল না। এদিকে মুলার আর জিমার হঠাৎ উধাও হয়ে গেছে। নিশ্চিতভাবে বলা যায় আতঙ্কেই দুজন আত্মহত্যা করেছে, যদিও কেউ ওদের সাবমেরিন থেকে লাফ দিতে দেখেনি। মুলারের হাত থেকে নিস্তার পেয়ে আমরা মোটামুটি খুশিই হলাম। ওর একেবারে চুপ মেরে যাওয়াটাও ক্রুদের উপর খারাপ প্রভাব ফেলছিল। সবাই মোটামুটি চুপচাপ, ভেতরে চাপা আতঙ্ক। বেশ কয়েকজন অসুস্থ, কিন্তু কেউই জ্বালাতন করল না। চাপের মুখে লেফটেন্যান্ট ক্লেন্সের ধৈর্যে ফাটল ধরল। ছোটোখাটো ব্যাপারেও রেগে ফেটে পড়তে শুরু করলো। এদিকে আর একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। ডলফিনের দল U-29-এর চারপাশে জমা হচ্ছে। দিন দিন ওদের সংখ্যাও বাড়ছে, আর তারই সঙ্গে দক্ষিণমুখী অজানা স্রোতটার টানও বাড়ছে। একটা সময় এটা পরিষ্কার বোঝা গেল দাকিয়া পুরো আমাদের নাগালের বাইরে দিয়ে চলে গেছে। এরকম হতেই পারে, তাই আমাদের পরবর্তী গন্তব্য হলো উইলহেলমশেভেন বন্দর। 28 জুন দুপুরে উত্তর পূর্ব দিকে ঘুরে রওনা দিলাম আমরা। দুপুর 2টোর সময় ইঞ্জিন রুমে আচমকা বিস্ফোরণ ঘটল। মেশিনের কোনো ত্রুটি বা ক্রুদের কোনো অবহেলা চোখে পড়েনি, তাই ঘটনাটা আমাদের জন্য একটা বড় চমক।
বিস্ফোরণের ধাক্কায় পুরো সাবমেরিনটা প্রচণ্ড ঝাঁকে খেল। লেফটেন্যান্ট ক্লেন্স ইঞ্জিন রুমের দিকে দৌড় দিল। সেখানের অবস্থা ভয়ঙ্কর। ফুয়েল ট্যাঙ্ক আর অধিকাংশ যন্ত্রপাতি চুরমার হয়ে গেছে। ইঞ্জিনিয়ার রাবি আর স্লাইডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই মারা গেছে। তবে কেমিক্যাল এয়ার রিজেনারেটরের কোনো ক্ষতি হয়নি, ফলে বাতাস চলাচলটা ঠিকই আছে। ব্যাটারি যতদিন চলে আর কম্প্রেসড এয়ার যতদিন আছে, সাবমেরিন ডুবতে ভাসতে পারবে, হ্যাচও খোলা যাবে। কিন্তু সর্বনাশের ব্যাপার হচ্ছে, ইঞ্জিন ধ্বংস হয়ে যাওয়ায় সাবমেরিন চলা তো দূরের ব্যাপার, দিকও ঠিক রাখা সম্ভব হবে না আর। ভিক্টোরি ডুবানোর পর থেকে আমাদের ওয়্যারলেসও কাজ করছে না, ফলে আশেপাশে জার্মান রাজকীয় নৌবহরের কোনো জাহাজ বা সাবমেরিনের কাছ থেকে সাহায্যও পাওয়ার আশা নেই। আর জাহাজ থেকে লাইফ বোটে নেমে যাওয়া মানে আমাদের মহান জার্মান জাতির শত্রুদের হাতে নিজেদের সঁপে দেওয়া। দুর্ঘটনার পর থেকে 2রা জুলাই পর্যন্ত টানা দক্ষিণমুখে ভেসে চললাম। পথে অন্য কোনো জাহাজ চোখে পড়ল না। ডলফিনের ঝাঁক এখন ইউ-29-এর চারপাশে ঘুরপাক খাচ্ছে। যে পরিমাণ দূরত্ব আমরা পাড়ি দিয়ে এসেছি, তাতে এটা বেশ আশ্চর্যের ব্যাপার। এত সময় ধরে ডলফিনদের একই জাহাজের পাশে ঘোরাঘুরি করতে দেখা যায় না। 2রা জুলাই সকালে আমেরিকান পতাকাবাহী একটা যুদ্ধ জাহাজ দেখলাম। আমাদের ক্রুরা আত্মসমর্পণ করার জন্য হুড়োহুড়ি শুরু করলো। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লেফটেন্যান্ট ক্লেন্স এই গন্ডগোলের হোতা অজার্মান সিম্যান ট্রাউফকে গুলি করল। এতে কাজ হলো, ক্রুরা এবারের মতো শান্ত হয়ে গেল। পরদিন বিকেলে দক্ষিণ দিক থেকে ঝাঁকে ঝাঁকে সমুদ্রের পাখি উড়ে এলো। সমুদ্রও প্রচণ্ড উত্তাল রূপ নিল। হ্যাচ বন্ধ করে আমরা পরিস্থিতি উন্নতির জন্য অপেক্ষা করলাম, কিন্তু অচিরেই ডুব না দিলে স্রোতের তরে ভেসে যেতে হবে। আমাদের এয়ার প্রেশার আর ইলেকট্রিসিটি ফুরিয়ে আসছে। যতটুকু খরচ না করলেই নয়, সেভাবেই চলছি। কিন্তু পরিস্থিতি এমন শোচনীয় রূপ নিল, শেষ পর্যন্ত আমাদের ডুব দিতেই হলো। বেশি গভীরে নামলাম না। কয়েক ঘন্টা পরে সমুদ্র শান্ত হলে ভেসে ওঠার সিদ্ধান্ত নিলাম। কিন্তু এইবার নতুন সমস্যা দেখা দিল। শত চেষ্টা করেও সাবমেরিনকে ভাসানো গেল না। ক্রুদের মধ্যে সাগরতলে আটকে পড়ার ভীতি ছড়িয়ে পড়ল। সকলেই এবার লেফটেন্যান্ট ক্লেন্সের কাছে থাকা মূর্তিটা নিয়ে ফিসফিস শুরু করলো। গুলি খাবার ভয়ে অবশ্য কেউ কোনো কথা বলছে না। আমি আর ক্লেন্স শয়তানগুলোকে খাটিয়ে মারলাম। লাভ নেই জেনেও যন্ত্রপাতি বারবার মেরামত করতে বললাম। আমাদের শরীরও ক্লান্ত হয়ে পড়ছে। ক্লেন্স আর আমি পালা করে ঘুমোই। 4 জুলাই ভোর 5টায় আমি যখন ঘুমোচ্ছিলাম, সেই সময় বিদ্রোহটা উঠল। অবশিষ্ট 6 সিম্যান উন্মত্ত হয়ে চূড়ান্ত রকমের ভাঙচুর আর গালিগালাজ শুরু করলো। ওদের শুয়োরের মতো চেঁচামেচির সার কথা, হাতির দাঁতের মূর্তিটার অভিশাপেই এই সব হয়েছে। পাগলামির চূড়ান্ত পর্যায়ে ওরা নির্বিচারে আসবাব আর যন্ত্রপাতি ভাঙা শুরু করলো। লেফটেন্যান্ট ক্লেন্স পরিস্থিতি সামলাতে পুরোপুরি ব্যর্থ হলো। ক্রুদের উন্মত্ততার মুখে ওর চুবুথুবু ভাব শুধু নরম মেয়েদেরই মানায়। আমি নিজ হাতে 6 জনকে গুলি করে মারলাম। লাশগুলো আমরা ডাবল হ্যাচ খুলে ভাসিয়ে দিলাম। ইউ-29-এ এখন শুধু আমি আর ক্লেন্স। ক্লেন্সকে খুব নার্ভাস বলে মনে হলো। ও পুরোপুরি মদে ডুবে গেল। এখনও আমাদের অক্সিজেনের কেমিক্যাল সাপ্লাই আর অন্যান্য রসদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঠিক করলাম ওগুলো দিয়ে যতদিন পারা যায় টিকে থাকব। কম্পাস, ডেপথ গজ আর অন্যান্য পজিশনিং যন্ত্রপাতি ধ্বংসপ্রাপ্ত। সুতরাং এখন থেকে আমাদের পজিশন আন্দাজ করা নির্ভর করছে পোর্টহোল বা কনিং টাওয়ার দিয়ে কোনো বস্তুর ভেসে যাওয়া পর্যবেক্ষণের উপর। এছাড়া আর কোনো উপায় নেই। সৌভাগ্যের ব্যাপার, আমাদের স্টোরেজ ব্যাটারির চার্জ এখনও অনেকটাই আছে। ভেতরের লাইটিং আর মাঝে মাঝে সার্চলাইট জ্বালতে ওটা ব্যবহার করি। মাঝে মাঝে চারপাশে সার্চলাইটের বিম ফেললেও শুধু চারপাশে ভেসে বেড়ানো ডলফিনের ঝাঁকি চোখে পড়ছে। ওগুলো আমাদের সাবমেরিনের সঙ্গে সমান্তরালে ভেসে চলছে। ডলফিনগুলোর প্রতি আমার বৈজ্ঞানিক আগ্রহ জন্মালো। ডলফিন একটা স্তন্যপায়ী প্রাণী এবং অন্য স্তন্যপায়ী প্রাণীদের মতো দীর্ঘ সময় এদের পক্ষে বাতাস ছাড়া টিকে থাকা সম্ভব নয়। তাই ডলফিনের ঝাঁকগুলো সবসময় সমুদ্রতলের কাছাকাছিই থাকে, বাতাস নেবার সময় ভেসে ওঠে।
কিন্তু এই ডলফিনের ঝাঁককে আমি প্রায় ঘন্টা দুয়ে খুব ভালোভাবে খেয়াল করলাম। তারা একবারও ভেসে উঠল না। সময়ের সঙ্গে সঙ্গে আমি আর ক্লেন্স বুঝতে পারলাম আস্তে আস্তে আমরা আরও দক্ষিণে ভেসে যাচ্ছি আর আরও ডুবছি। এখন আমরা সাগরের গভীরের জলজ লতাপাতা পর্যবেক্ষণ আর বই পড়েই সময় কাটাই। না বলে পারছি না, আমার সঙ্গীর বৈজ্ঞানিক জ্ঞান খুবই নিম্নমানের। আমাদের আসন্ন মৃত্যু ওর উপর অদ্ভুত প্রভাব ফেলেছে। অনুশোচনায় ও ঘন ঘন প্রার্থনা শুরু করেছে। ওর অনুশোচনা সেই সব মানুষদের জন্য যাদেরকে আমরা ডুবিয়ে মেরেছি। ও ভুলে গেল জার্মানির জন্য আমাদের এই মহৎ কাজগুলো করতে হয়েছে। কয়েকদিনের মধ্যেই ওর মানসিক ভারসাম্য প্রায় নষ্ট হয়ে গেল। ঘন্টার পর ঘন্টা আইভরি মূর্তিটার দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টের জন্য ওকে আমাদের ভেসে যাওয়ার কথা মনে করিয়ে দিই। ডুবে যাওয়া জাহাজ নিয়ে ও অবিরাম কথা বলে চলেছে, কবিতা আওড়াচ্ছে। আমি শুধু শুনে যাই। ওর জন্যে আমার খুব দুঃখ হয়। যে কোনো জার্মানকেই কষ্ট পেতে দেখলে আমার দুঃখ হয়, কিন্তু একসঙ্গে মরার জন্য ও ভালো সঙ্গী নয়। নিজেকে নিয়ে আমি গর্বিত, কারণ আমি জানি পিতৃভূমি আমার কৃতিত্ব আর স্মৃতিকে স্মরণ করে রাখবে শ্রদ্ধার সাথে। আমার সন্তানদের শেখানো হবে আমার মতো হতে। আগস্টের 9 তারিখ সাগরতলের দেখা মিলল। আমরা তলদেশের উপর দিয়ে শক্তিশালী সার্চলাইটের বিম পাঠালাম। বিশাল ঢেউ খেলানো উঁচু নিচু প্রান্তর, অধিকাংশ সামুদ্রিক আগাছায় ঢাকা, মাঝে মাঝে বিভিন্ন জলজ প্রাণীর খোল। এদিক সেদিকে অদ্ভুত আকৃতির কিছু জিনিস ছড়িয়ে আছে। চারিদিকে আগাছা জন্মে আছে। ক্লেন্সের দাবি এগুলো অবশ্যই প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ। সবচেয়ে ধাঁধায় ফেলে দিল সমুদ্রের তলদেশ থেকে খাড়া বের হয়ে থাকা একটা বস্তু। ফুট 4 উঁচু হবে আর আড়াআড়ি 2 ফুট। চ্যাপ্টা 2 পাশ আর সমতল উপরিভাগ স্থূলকোণে লেগে আছে। আমি ওকে বললাম এটা কোনো পাথরের অংশ হবে, তবে ক্লেন্সের বিশ্বাস ওটার উপর খোদাই করা কিছু দেখেছে সে। একটু পরই সে কাঁপতে শুরু করলো। দেখে মনে হলো ভয় পেয়ে ওটার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যদিও কারণটা বলল না। মহাসাগরের অসীম গভীরতায় বিশালতা, প্রাচীনতা, কালিগোলা অন্ধকার আর নিঃসীম শূন্যতা ওকে কাবু করে ফেলেছে। ওর মন দুর্বল হয়ে গেছে। কিন্তু আমি সব সময়ই একজন জার্মান। তাড়াতাড়ি দুটো জিনিস খেয়াল করলাম। U-29 চমৎকারভাবে গভীর সমুদ্রের চাপ সামলে নিয়েছে, আর ডলফিনের ঝাঁকটা তারাও এখনো আমাদের সঙ্গেই আছে। সমুদ্রের এই গভীরতায় কোনো প্রাণীরই টিকে থাকা রীতিমতো অসম্ভব। 12ই আগস্ট বিকাল 3:15-তে ক্লেন্স পুরো বদ্ধ উন্মাদ হয়ে গেল। কনিং টাওয়ারে সার্চলাইট চালানো থেকে নেমে এসে সোজা লাইব্রেরি কম্পার্টমেন্টে ঢুকল। ওখানেই ছিলাম আমি। তার চোখে উন্মাদের দৃষ্টি। বলে উঠল, সে ডাকছে, সে ডাকছে, আমি শুনতে পারছি, আমাদের অবশ্যই যেতে হবে। ক্লেন্স সে শব্দটার উপরে বারবার জোর দিচ্ছিল। কথাটা বলতে বলতে টেবিল থেকে আইভরির মূর্তি তুলে নিল। পকেটে পুরোপুরি পুরল। আমার হাত ধরে টানল। আমাকে নিয়ে ক্যাম্পেনিয়ান ওয়ে দিয়ে ডেকে বেরিয়ে যাবে। মুহূর্তের মধ্যে বুঝে গেলাম ও হ্যাচ খুলে দিতে চাইছে। জলের চাপে সব চিড়ে চ্যাপটা হয়ে যাব। এরকম আত্মঘাতী প্রবণতা আদৌ মেনে নেওয়া যায় না। ওকে ঠান্ডা করার চেষ্টা করলাম, কিন্তু ও আরও উন্মাদ হয়ে গেল। চেঁচিয়ে বলল, এক্ষুনি এসো, শেষ পর্যন্ত অপেক্ষা করার কোনো মানে হয় না। অস্বীকার করে শাস্তি পাওয়ার চেয়ে অনুশোচনা করে ক্ষমা পাওয়া ভালো। এবার আমি অন্যভাবে চেষ্টা করলাম। বললাম, ও একটা পাগল, বদ্ধ উন্মাদ। এটাতেও ও নড়ল না। বলল, পাগল হই হই, তবে এটা ঈশ্বরের দয়া। যে মানুষ চূড়ান্ত সর্বনাশেও বিবেকহীন থাকে, তার জন্য ঈশ্বরের করুণা। সময় থাকতে তার দয়ারটাকে সাড়া দাও, আমার মতো পাগল হও। এইভাবে ফেটে পড়াতে মনে হয় ওর উপর থেকে চাপ কিছুটা কমল। এরপরও বেশ শান্ত হয়ে গেল। অনুরোধ করল তাকে যেন একা যাবার অনুমতি দেই। সঙ্গে সঙ্গে বুঝে ফেললাম কি করতে হবে। ক্লেন্স একজন জার্মান, কিন্তু একজন সাদামাটা রাইনল্যান্ডার।
এখন ও তো বদ্ধ উন্মাদ আর বিপজ্জনক। ওকে আত্মহত্যার অনুমতি দিয়ে সহজেই ওর হাত থেকে নিস্তার পাওয়া যাবে, ঝামেলাও কমবে। বললাম আমাকে আইভরি মূর্তিটা দিয়ে ও যেখানে খুশি যেতে পারে। ও এতে ভয়ঙ্কর রকমভাবে হেসে উঠল, তবে কিছু বলল না, আর আমিও কিছু বললাম না। শান্তভাবে সিঁড়ি বেয়ে হ্যাচের উপর উঠে গেল সে। আমি লিভারের কাছে গেলাম। তারপর ঠিকমতো টাইমিং করে ওকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। সাবমেরিন থেকে ওকে বের করে দেবার পর চারিদিকে সার্চলাইট ফেলে শেষবারের মতো একবার চারিদিক দেখার চেষ্টা করলাম। সেদিন সন্ধ্যায় আইভরি মূর্তিটার কথা মনে পড়লে আফসোস হলো, কেন হতভাগা ক্লেঞ্জের পকেট থেকে চুপিসারে মূর্তিটাকে সরিয়ে ফেললাম না। আমি শিল্পী নই, কিন্তু তবুও হাতির দাঁতে খোদাই করা লতার মুকুট মাথায় অদ্ভুত সুন্দর মূর্তিটার কথা ভুলতে পারছিলাম না। কথা বলারও আর কেউ নেই। ক্লেন্স মানসিকভাবে আমার সমকক্ষ ছিল না, কিন্তু কেউ না থাকার চেয়ে তবু ভালো ছিল। সেদিন রাতে ঘুম ভালো হলো না। ভাবছি শেষ কখন ঘনিয়ে আসবে। নিশ্চিতভাবে বুঝতে পারছি আমার উদ্ধার পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। পরের দিন কনিং টাওয়ারে উঠে আবার চারিদিকে সার্চলাইট চালালাম। উত্তর দিক থেকে ফেলে আসা সমুদ্রতলের দৃশ্য মোটামুটি একই রকমের। সাগরের তলদেশ দেখতে পাওয়ার পরে 4 দিন কেটে গেছে। মনে হলো U-29 দক্ষিণ দিকে ভেসে যাওয়ার গতি কিছুটা কমেছে। দক্ষিণে সার্চলাইট ফেললাম। সাগরের তল সেখানে হঠাৎ করে খাড়া অনেকটা নেমে গেছে। মাঝে মাঝে কিছু অদ্ভুত আকারের পাথরের ব্লক। দেখে মনে হয় কোনো অজানা প্যাটার্নে সাজানো। সাবমেরিন সঙ্গে সঙ্গেই আরও গভীরে ডুবল না, তাই আমাকেই সার্চলাইটের বিম নিচের দিকে ঘোরাতে হলো। কিন্তু হঠাৎ করে ঘোরাতে গিয়ে সার্চলাইটের একটা তার বিচ্ছিন্ন হয়ে নিভে গেল। সেটা বেশ কয়েক মিনিট কেটে গেল কানেকশন ঠিক করতে। অবশেষে সার্চলাইট আবার জ্বলে উঠল। নিচের সাগরতলের উপত্যকার দৃশ্য এবার পরিষ্কার। কোনো রকম আবেগে না ভেসে বলতে পারি, সার্চলাইটের আলোতে যা আমি দেখলাম আমার জীবনের সব চাইতে আশ্চর্যের দৃশ্য। দেখলাম সারি সারি অসাধারণ আর অচেনা সব অট্টালিকার ধ্বংসস্তূপ। এক একটা এক এক অবস্থায় টিকে আছে, অধিকাংশ মার্বেলের তৈরি। সার্চলাইটের আলোয় ঝিকঝিক করছে। বিশাল উপত্যকাটা ছড়িয়ে রয়েছে একটা বড় শহর। উপত্যকার ঢাল বেয়ে উঠে গেছে সারি সারি ভিলা, মন্দির। কোনোটার ছাদ ধসে পড়েছে, কোনোটার কলাম। কিন্তু এই ধ্বংসপ্রাপ্তর মধ্যেও বোঝা যায় ওগুলো জাঁকজমকত্ব। সুপ্রাচীন ঐতিহ্যকে মুছে ফেলতে পারেনি এখনো। আটলান্টিস। আমার ধারণা ছিল আটলান্টিস একটা মিথ মাত্র, কিন্তু শেষ পর্যন্ত এর খোঁজ আমি পেয়ে গেছি। আমার অনুসন্ধানী সত্তা পুরোপুরি জেগে উঠল। ভালো করে লক্ষ্য করতে চোখে পড়ল অপার্থিব সুন্দর পাথর আর মার্বেলের তৈরি সেতু, সমুদ্র প্রাচীর, বাঁধানো চত্বর, বাঁধ, উপত্যকার মাঝ দিয়ে কোনো একটা সময়ে বয়ে যেত একটা নদী। এসব দেখে ক্লেঞ্জের মতো আমিও হতবুদ্ধি হয়ে গেছি। কিরকম একটা ঘোরের মধ্যে চলে গেলাম। ঘোর ভাঙতেই কিছুক্ষণ পরে খেয়াল করলাম অবশেষে দক্ষিণমুখী স্রোতটা থেমেছে। U-29 আস্তে আস্তে নিচের দিকে ডুবছে, শহরের উপর নামছে। অস্বাভাবিক ডলফিনের ঝাঁকও আর নেই। ঘন্টা দুয়েক পরে সাবমেরিন আস্তে আস্তে উপত্যকার পাথরের দেয়ালের কাছে বাঁধানো প্লাজায় এসে পুরোপুরি থেমে গেল। সাবমেরিনের একদিকে উপত্যকার ঢাল বেয়ে নেমে প্রাচীন নদী পর্যন্ত পুরো শহরটা একসঙ্গে চোখে পড়ল। অন্যদিকে একেবারে গা ভেসে বিশাল এক স্থাপনা, আগাগোড়া পাথরের তৈরি, সুসজ্জিত। এটা পুরোপুরি অক্ষত। দেখেই বোঝা যাচ্ছে কোনো রকমের মন্দির। কাছেই রয়েছে বিরাট প্রবেশপথ। এই দানবাকৃতি বিল্ডিংয়ের গায়ের সূক্ষ্ম কারুকাজগুলো শুধুমাত্র কল্পনাতেই সম্ভব। জানলাগুলো প্রশস্ত, বিল্ডিং জুড়ে দূরে দূরে ছড়ানো। সামনে বিশাল প্রবেশপথ দিয়ে সোজা চলে গেছে একটা পথ। মাঝখানে বিশাল একটা খোলা দরজা। অনেকগুলি সিঁড়ির ধাপ পেরিয়ে উঠতে হয়। দরজার চারপাশে অসাধারণ কারুকাজ।
ভাষায় প্রকাশ করা যায় না এই অবিশ্বাস্য সৌন্দর্য আর ভাস্কর্য। যাজক যাজিকাদের দল কোনো এক সদজাগ্রত দেবতার উপাসনায় মগ্ন। নিখুঁত ভাস্কর্যগুলো হেলেনিক ধাঁচের, কিন্তু যথেষ্ট পরিমাণে স্বাতন্ত্রতাও চোখে পড়ে। এগুলো গ্রিক শিল্পকলার চেয়েও অনেক প্রাচীন। কোনো সন্দেহ নেই এই বিশাল সৃষ্টিকর্মের পুরোটাই পাহাড়ের পাশের পাথর খুদে তৈরি করা। পুরো মন্দিরটাই উপত্যকার দেয়ালের এক পাশ জুড়ে রয়েছে। এটা তৈরি করতে পাহাড়ের ঢালে কি বিশাল জায়গা খুঁড়তে হয়েছে তা কল্পনা করা যায় না। কয়েক হাজার বছর পরেও এই মহান সৃষ্টিকর্ম জলের নিচে এখনও অক্ষত। মহাসাগরের তলায় কালিগলা অন্ধকার আর নীরবতায় মাথা উঁচু করে এখনও সে দাঁড়িয়ে আছে। এক নাগারে কতক্ষণ ডুবে থাকা শহর, রাস্তা, সেতু, খিলান, ঘরবাড়ি আর প্রকাণ্ড মন্দিরটার দিকে তাকিয়েছিলাম মনে করতে পারবো না। ঘণ্টা কয়েক এই সৌন্দর্যের রহস্যে পুরোপুরি ডুবে রইলাম, কিন্তু সেটাও মনে হলো খুবই সামান্য। জানি মরতে যাচ্ছি, কিন্তু কৌতূহল মাথাচাড়া দিয়ে উঠেছে। চারিদিকে সার্চলাইট ফেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি সব। মন্দিরের অন্ধকার দরজার ভিতরের কিছুই চোখে পড়ছে না। সার্চলাইটের উজ্জ্বলতাও কম মনে হলো। ব্যাটারি বাঁচাতে বন্ধ করে দিলাম ওটা। আলো বন্ধ করে দেওয়ার পরেও এই রহস্য ঘুরে ফিরে খুঁটিয়ে দেখার আগ্রহ আরও বাড়ল। একজন জার্মান হিসাবে আমার উচিত মহাকালের গভীরে হারিয়ে যাওয়া এই সভ্যতায় প্রথম পা ফেলার গৌরব অর্জন করা। একটা ডিপ সি ড্রাইভিং স্যুট বের করলাম, পুরোটা ধাতুর তৈরি। পোর্টেবল লাইট আর এয়ার রিজেনারেটরগুলোও নাড়াচাড়া করে দেখলাম। ডাবল হ্যাজ দিয়ে কারো সাহায্য ছাড়া একা বেরিয়ে যাওয়া জটিল হবে, তবে আমার বিশ্বাস বৈজ্ঞানিক দক্ষতা নিয়ে সব বাধা দূর করে ঠিকই প্রাচীন শহরে আমি নামতে পারবো। আগস্টের 16 তারিখ U-29 থেকে বেরোতে পারলাম। চারিদিকের ধ্বংসস্তূপ আর কাদায় ডোবা রাস্তা ঠেলে অনেক কষ্টে প্রাচীন নদীটায় পৌঁছালাম। কোনো কঙ্কাল বা মানুষের হাড়গোড় কিছুই চোখে পড়ল না। আশেপাশে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ আর মুদ্রাগুলো অসাধারণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সবকিছুই অত্যন্ত প্রাচীন। আমার অনুমান এই সভ্যতা যখন সমৃদ্ধির চূড়ায়, ইউরোপ তখনও গুহামানব হয়ে ঘুরে বেড়ায়। নীলনদের তীরেও পত্তন হয়নি মিশরীয় সভ্যতার। জানি না আমার লেখা কখনো আলোর মুখ দেখবে কিনা। যদি দেখে তবে এই রহস্যের অবশ্যই সমাধান করা উচিত। পোর্টেবল লাইট নিভু নিভু হয়ে এলো। সাবমেরিনে ফিরলাম। কালকে যাব পাথরের মন্দিরের কাছে। 17 আগস্ট। মন্দিরের রহস্য ভেদ করবার জন্য ভেতরে ভেতরে উত্তেজনা টের পাচ্ছি। তবে খুব হতাশার ব্যাপার, পুরো মন্দিরটা ভালো মতো ঘুরে দেখতে পোর্টেবল লাইটের যে পরিমাণ ব্যাটারি লাগবে তা আমার কাছে নেই। প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে আছে। কিন্তু আমার জার্মান সত্তা আমাকে সতর্ক করে দিল, ঠিক মতো প্রস্তুতি না করে মন্দিরে যাওয়াটা একদমই উচিত হবে না। কে জানে, মন্দিরের অতল গহ্বরে হয়তো কোনো অচেনা সামুদ্রিক দানবের ডেরা রয়েছে। মন্দিরের ভেতরে গোলকদাদায় হারিয়ে যাওয়াও অসম্ভব নয়। এখন যেটা করা যেতে পারে, সার্চলাইটের বিমটা মন্দিরের দিকে তাক করে রাখা। দরজা পর্যন্ত ওখানে গিয়ে ভাস্কর্যগুলো ভালোভাবে দেখতে পারবো তাহলে। সার্চলাইটের বিমটা ঊর্ধ্বমুখী কোণে মন্দিরের দরজার দিকে পৌঁছলো। উকি দিলাম কিছু দেখা যায় কিনা। কিছুই চোখে পড়ল না। এমনকি দরজার ওপরের ছাদটাও নজরে এলো না। একটা লাঠি দিয়ে গুঁতো দিয়ে ধাপ 2 পর্যন্ত গেলাম, কিন্তু আর সাহস হলো না ওঠার। হঠাৎ করে প্রথমবারের মতো একটা ভয়ের ঠান্ডা স্রোত শিরদাঁড়া বেয়ে নেমে গেল আমার। ক্লেন্সের উন্মাদ হয়ে যাওয়ার পেছনে কারণ কিছুটা বুঝতে পারছি। মন্দিরের প্রবল আকর্ষণ আমাকে টানছে, কিন্তু ওটার অসীম অন্ধকার গহ্বরের কথা মনে হলে সারা শরীরে ভয়ের স্রোত বয়ে যায়। সাবমেরিনে ফিরে এলাম আবার। সব লাইট নিভিয়ে দিয়ে অন্ধকারে ভাবতে বসলাম। এখন থেকে গুরুতর কোনো দরকার ছাড়া বিদ্যুৎ খরচ করা একেবারেই বন্ধ। 18 তারিখে পুরোটা ঘোর কাটালাম। হাজারো চিন্তা আর স্মৃতির ভিড় আমার জার্মান মানসিকতায় চির ধরাতে চায়। ক্লেন্স উন্মাদ হয়ে এই অশুভ প্রাচীন অতীতের মুখোমুখি হওয়ার আগেই ধ্বংস হয়েছে।
আমাকেও বলেছিল ওর সঙ্গে যেতে, কিন্তু আমি যাইনি। আজকে ভাগ্য আমাকে এমন ভয়ঙ্কর আর অচিন্তনীয় পরিণতির দিকে ঠেলে এনেছে যা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না। বুঝতে পারলাম আমার স্নায়ু মারাত্মক চাপে পড়েছে। আমাকে অবশ্যই দুর্বলদের মতো এই সব চিন্তা ভাবনা ছেড়ে ফেলতে হবে। রাতে ঘুমোতে পারলাম না। ভবিষ্যতের কথা চিন্তা না করে আবার সার্চ লাইট জ্বাললাম। মেজাজ খারাপ হয়ে গেছে আমার। বাতাস আর রসদ যতদিন টিকবে ততদিন বিদ্যুৎ টিকবে না। আত্মহত্যার চিন্তা মাথায় এলো। আমার অটোমেটিক পিস্তলটা পরীক্ষা করে দেখলাম। বিকালে উঠে দেখলাম সার্চ লাইটের ব্যাটারি শেষ। সকালের দিকে নিশ্চয়ই ওটা জ্বালিয়ে রেখেই ঘুমিয়ে পড়েছিলাম। চারিদিক নিশ্ছিদ্র অন্ধকার। একের পর এক দেশলাইয়ের কাঠি জ্বাললাম। রসদের মোমবাতিগুলো আগেই খরচ করে ফেলেছি বলে খুব আফসোস হলো। দেশলাইও সব শেষের কাছাকাছি চলে এলো। চুপচাপ অন্ধকারে বসে রইলাম। একে একে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবতে বসলাম। হঠাৎ একটা কথা মনে হতে চমকে উঠলাম আমি। আমার জায়গায় অন্য কোনো কুসংস্কারাচ্ছন্ন দুর্বল মানুষ হলে নিশ্চিতভাবে ভয়ে কেঁপে উঠত। মন্দিরের গায়ের দেবদেবীর চেহারা আর আইভরির সেই মূর্তিটার চেহারা হুবহু এক। মিলটা আবিষ্কার করে মাথাটা ঘুরে উঠল আমার। ভয় পেয়ে গেলাম আমিও। শুধুমাত্র মূর্খ গবেটরাই যে কোনো ঘটনা কুসংস্কার দিয়ে বিচার করে। মিলটা খুবই অদ্ভুত, কিন্তু ঠান্ডা মাথায় কয়েক ঘন্টা চিন্তা করেও ভিক্টোরিকে ডোবানোর ঘটনা থেকে শুরু করে এ পর্যন্ত ঘটে যাওয়া সব কিছুর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা বের করতে পারলাম না। বুঝলাম গভীরভাবে ভাবার জন্য আরও কিছুটা বিশ্রাম নেওয়া দরকার আমার। সিডেটিভ খেয়ে ঘুমিয়ে পড়লাম। স্নায়ু উত্তেজিত ছিল, তাই উদ্ভট সব স্বপ্ন দেখলাম। স্বপ্নে ডুবন্ত মানুষের চিৎকার শুনলাম। দেখলাম পোর্ট হলে মুখ চেপে আছে লাশের দল। মরা চেহারাগুলোর মাঝে আইভরির সেই মূর্তির মাথা, জীবন্ত, মুখে ব্যঙ্গের হাসি। ঘোর অন্ধকারে জেগে উঠলাম। এখন থেকে কখন ঘুমাচ্ছি কখন জাগছি এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। যেরকম মানসিক অবস্থা তাতে যে কোনো সময় হ্যালুসিনেশন হতে পারে। তারপর একসময় মনে হলো, যাই ঘটুক না কেন পাথুরে ওই মন্দিরটাতে আমাকে যেতেই হবে। ইচ্ছাটা হঠাৎ করেই খুব মাথাচাড়া দিয়ে উঠল। একবার ভাবলাম কি কি বিপদ হতে পারে, কিন্তু তাতেও মন্দিরে যাওয়ার আগ্রহটা দমন করতে পারলাম না। হঠাৎ মনে হলো খুব হালকা আলো আসছে, অনেকটা ফসফরাসের আলোর মতো। সেই আলোতে পোর্টহোল দিয়ে মন্দিরটা আবছাভাবে দেখা যায়। আগ্রহটা আরও বেড়ে গেল। আমার জানা মতে এমন কোনো গভীর সমুদ্র প্রাণী নেই যে এরকম আলো ছড়াতে পারে। এই সময় এমন একটা অনুভূতি হলো, আমার নিজের মানসিক সুস্থতা নিয়ে শঙ্কিত হয়ে পড়লাম। মনে হলো অনেক দূর থেকে বুনো কিন্তু চমৎকার সুরেলা একটা গানের সুর শুনতে পাচ্ছি আমি, অনেকটা প্রার্থনা সঙ্গীতের মতো। এটা ঘটা যে পুরো অসম্ভব, কারণ U-29 পুরোপুরি সাউন্ড প্রুফ। বাইরের কোনো শব্দ কোনোভাবেই ভিতরে আসতে পারে না। দেশলাই জেলে সোডিয়াম ব্রোমাইডের বড় একটা ডোজ নিলাম। ওষুধ কাজ করলো খুব তাড়াতাড়ি। স্নায়ু খানিকটা ঠান্ডা হলো। আর কোনো শব্দ শুনতে পেলাম না, কিন্তু হালকা আলোটা এখনো আছে। বাইরে বেরিয়ে আলোর উৎসটা খুঁজে দেখার ইচ্ছাটা আবার মাথাচাড়া দিল। আলোটাকে রীতিমতো বাস্তব বলে মনে হচ্ছে। আস্তে আস্তে উজ্জ্বলতাও বাড়ছে। আশেপাশের জিনিসপত্র একটু করে চোখে পড়ছে। এমনকি টেবিলের ওপর খালি সোডিয়াম ব্রোমাইডের গ্লাসটাও দেখতে পাচ্ছি। একটু আগেই ওটা দেখা যাচ্ছিল না। আমি কেবিনের অন্য প্রান্তে গিয়ে গ্লাসটা ধরে নিশ্চিত হলাম আসলেই ওটা ওখানে আছে। এখন আমি পুরোপুরি নিশ্চিত এই আলোটা আসলেই বাস্তব। অথবা আমি হ্যালুসিনেশনের এমন জায়গায় গিয়ে ঠেকেছি যেখানে সত্যতা আর কল্পনা একই হয়ে যায়। কনিং টাওয়ার বেয়ে উপরে উঠে গেলাম আলোর উৎসটাকে খুঁজে বের করবার জন্যে। কে জানে, হয়তো আরেকটা U-29 আমাকে উদ্ধার করতে এসেছে। কনিং টাওয়ারে উঠে আবিষ্কার করলাম আলোর উজ্জ্বলতাটা যতটা ভেবেছিলাম তার চেয়ে কম।
আশেপাশে আলো ছড়াতে পারে এমন কোনো প্রাণী বা উদ্ভিদও চোখে পড়ল না। সাবমেরিনের উল্টো দিকে পুরো শহরটা এখনও নিকষ কালো অন্ধকারে ডুবে আছে। ওদিকে কিছুই চোখে পড়ছে না, কিন্তু মন্দিরের দিকে যা দেখলাম সেটাকে আমি দর্শনীয়, অদ্ভুত বা ভীতিকর বলবো না, কিন্তু তাতে আমার নিজের উপর থেকে বিশ্বাস পুরোপুরি উঠে গেল। পাথুরে মন্দিরটার দরজা জানলাগুলো জল জল করছে। মন্দিরের ভেতর থেকে ভেসে আসছে আলো। মনে হচ্ছে ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরের ঘটনাগুলো আর গুছিয়ে বলতে পারবো না। মন্দিরের দরজা জানলাগুলোর ভুতুরে আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে অবিশ্বাস্য কিছু দেখলাম আমি। মন্দিরের ভিতরের অদ্ভুত সব জিনিস নজরে পড়ল। কিছু স্থির, আবার কিছু নড়াচড়া করছে। সেই সঙ্গে সেই অপার্থিব সঙ্গীত শুনতে পেলাম। মন্দিরের কলামে কলামে আইভরির মূর্তির চেহারা দেখতে পেলাম। মনে আবার ভয় জেগে উঠল। হতভাগা ক্লেঞ্জের কথা মনে পড়ল। আইভরি মূর্তিটা নিয়ে কোথায় ও চিরনিদ্রায় শুয়ে আছে কেউ জানে না। ও আমাকে সতর্ক করেছিল, কিন্তু আমি শুনিনি। পরের ঘটনাগুলো সোজা। আমার ভেতরে মন্দিরে যাওয়ার দুর্দমনীয় ইচ্ছা জেগে উঠল। ভেতরে ভেতরে প্রচণ্ড টান অনুভব করলাম। আমাকে মন্দিরে যেতেই হবে। মনে হচ্ছে মনে মনে কারো আদেশ শুনছি। নিজের উপর আর আমার জার্মান ইচ্ছাশক্তির নিয়ন্ত্রণ চলছে না। যে কোনো সময় সামান্য ঘটনায় ভেঙে পড়তে পারি। এই শক্তির সামনেই ক্লেন্স উন্মাদ হয়ে গেছে। মহাসাগরের গভীরে মৃত্যুর মুখে একাকী নিজেকে সঁপে দিয়েছে। কিন্তু আমি আমার ইচ্ছাশক্তির শেষ বিন্দু দিয়ে লড়ব। আগেই বের হবার জন্য ড্রাইভিং স্যুট, হেলমেট আর রিজেনারেটর ঠিক করে রেখেছিলাম। তাড়াতাড়ি এতদিনের সব ঘটনাগুলো লিখে ফেললাম। ইচ্ছা আছে U-29 ছেড়ে শেষবারের মতো বেরিয়ে যাবার সময় শক্তিশালী ধাতুর তৈরি বোতলে ঢুকিয়ে এটা ভাসিয়ে দেব। আর কোনো ভয় নেই। ক্লেন্সের ভবিষ্যৎবাণীগুলোতেও কোনো ভয় পাচ্ছি না। যা দেখেছি তা কখনো সত্যি হতে পারে না। এক অমোঘ টান যেন টেনে নিচ্ছে আমাকে। আমার এই পাগলামির চূড়ান্ত পরিণতি হতে পারে বাতাস শেষ হয়ে দম বন্ধ হয়ে মরা। মন্দিরের আলো শুধুই একটা ধাঁধা। আমি মরব মহাসাগরের তলে, শান্তিতে, একজন সত্যিকার জার্মানের মতো। এই লেখা লেখার সময় যে পৈশাচিক ক্ষণক্ষণে হাসি শুনতে পাচ্ছি, তার উৎপত্তিও আমার দুর্বল মস্তিষ্ক। আমি শান্তভাবে ড্রাইভিং স্যুট পরব, সোজা উঠে যাব প্রাচীন মন্দিরের সিঁড়ি বেয়ে। মুখোমুখি হব মহাসাগরের অতল গহ্বরে ডুবে থাকা আটলান্টিসের কালহীন এই অন্ধকার রহস্যের অতলে। শুনছিলেন H.P. লাভক্রাফটের লেখা গল্প দ্য টেম্পেলের অবলম্বনে মন্দির। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল ইয়ন্স গ্যালারিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের করা নতুন সকল গল্পের আপডেট পেতে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনায় আজকের মতো আমাদের নিবেদন এখানেই শেষ করছি। ধন্যবাদ।